মায়ার জন্মের কয়েকদিন পরেই সে মারা গেল। মামি মারা যাওয়ার পর ওইটুকু মায়াকে নিয়ে এমন বিপদে পড়লেন মামা। বাচ্চাটাকে কিভাবে বাঁচাবেন, নিজে কিভাবে বাঁচবেন, একবারে দিশেহারা অবস্থা। মামার ততদিনে ডায়াবেটিস হয়ে গেছে, একটা কিডনি এফেক্টেড, হার্টের অসুখ। শ্বশুর পক্ষে এমন কেউ নেই মায়ার প্রতিপালন করবে বা মামাকে একটু সাহায্য করবে। আমার মা বাবা মামার পাশে দাঁড়ালেন। নিজের বাড়িঘর বিক্রি করে মায়াকে বুকে নিয়ে মামা চলে এলেন আমাদের বাড়িতে। মায়াকে তুলে দিলেন মার কোলে। তারপর মাস ছয়েক বাঁচলেন না মামা। হাইপো হয়ে গেল একদিন। বুঝতেই পারলেন না কি করতে হবে। হাইপোর থেকে ডায়াবেটিক কোমায় চলে গেলেন। ওইভাবে ঢাকা মেডিকেলে 24 দিন বেঁচেছিলেন। তারপর থেকে মায়া আমাদের কাছে। ওই যে মা তাকে কোলে নিয়েছে, কোল থেকে আর নামায়নি। আমার মাকে মা ডাকতে শিখল মায়া, আমার বাবাকেই বাবা। আমি হয়ে গেলাম ওর আপন ভাই। এইসব ঘটনা খুবই কষ্ট বেদনার। রাজুর মুখে মায়ার মা বাবার ঘটনা শুনতে শুনতে নীলিও পড়ে গিয়েছিল এক কষ্ট বেদনার মধ্যে। রাজু থামতে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। কোনো রকমে বলল, মায়া সব জানে? সব জানে, কিন্তু এসব নিয়ে ওর কোনো দুঃখ বেদনা নেই। নিজের মা বাবার কথাও কখনো ভাবেনি। আসলে আমরা ওকে ভাবতে দেইনি। আমরা তিনজন মানুষ ওকে গভীরভাবে ভালোবেসেছি। মৃত্যুর বছরখানেক আগে বাবা উকিল ডেকে আমাদের যাবতীয় প্রপার্টির অর্ধেক মালিক করে গিয়েছেন মায়াকে। আমি অর্ধেক পাবো, মায়া অর্ধেক পাবে। সবকিছু মিলিয়ে খুব সুখী একটা ফ্যামিলি আমাদের। তাহলে সমস্যাটা হলো কোথায়? বাবা মারা যাওয়ার পর মায়াকে নিয়ে হঠাৎ কেমন দিশেহারা হয়ে গেলেন মা। কেন? ভাবলেন বাবা বেঁচে থাকলে ভালো ঘরে ভালো পাত্রের বিয়ে হতো মায়ার। এখন হয়তো তেমন ভালো ঘর ভালো পাত্র পাওয়া যাবে না। এরকম মনোভাবের কারণ কি? খুবই তুচ্ছ কারণ। কেমন? মায়া আমার আপন বোন না। এসব নিশ্চয়ই পাত্রপক্ষ জানবে। আমার বাবা মামুন চৌধুরীর মেয়ে না মায়া, তার শালকের মেয়ে। এসব তো বিয়ে শাদীর সময় জানাজানি হবেই। বাবা বেঁচে থাকলে ব্যাপারটা যেভাবে সামাল দিতেন, মা তো আর সেভাবে সামাল দিতে পারবেন না। এরকম একটা অবস্থা বড় রকমের একটা ভুল করে ফেললেন মা। কি রকম? আমাদের এক দুঃসম্পর্ক আত্মীয়, বেশ অবস্থা সম্পন্ন। ছেলেটির নাম বদরুল। বহু বছর ধরে ইতালিতে থাকে। রোমে থাকা বাঙালিদের মধ্যে তার অবস্থা সবচাইতে ভালো। ভালো বিজনেস করে সেখানে। 10-12টা দোকান আছে। লেখাপড়া তেমন করেনি, ইন্টারমিডিয়েট পাশ করে চলে গিয়েছিল। বদরুল এবং তাদের পরিবার মায়াকে খুবই আদর করে। তবে মায়ার সঙ্গে বজরুলের বয়সের ব্যবধান 22 বছর। না না, বয়সের এত ব্যবধান! বিদেশে থাকা ব্যবসায়ী ছেলে, এইসব ছেলে খুবই ধুরন্ধর টাইপ হয়। আর মায়া এত সুন্দর একটা মেয়ে, তোদের পরিবারের মেয়ে। ওর কালচার ও ব্যাকগ্রাউন্ডের শিক্ষা দীক্ষার সঙ্গে ওই বদরুল, না কি বললি, ওই লোকের মিলবে না। রাজু একটা দীর্ঘশ্বাস ফেলল। না মিললে কি হবে? মায়ের তো বিয়ে হয়ে গেছে। নীলু স্তব্ধ হয়ে রাজুর মুখের দিকে তাকালো। বলিস কি? হ্যাঁ। এক কাপ চা হবে? মায়া উঠোনে নিম গাছটির দিকে হেঁটে যাচ্ছিল। নীলু কথা শুনে দাঁড়ালো। নীলু বলল, না মানে আজকাল আর কাপে চা দেয়া হয় না, দেয়া হয় মগে। তো এক মগ চা হবে? কাল না বললেন আমাকে আর ডিস্টার্ব করবেন না? চা চাইলে কি ডিস্টার্ব করা হয়? হয়। তাহলে থাক, দরকার নেই। মায়া কয়েক পলক নীলুর দিকে তাকিয়ে রইল। নীলুর পরনে ওই একই রকম পোশাক, জিন্স আর টি শার্ট। ব্লু জিন্সের সাথে সাদা শার্টে খুবই ভালো লাগছে তাকে। পায়ে সুন্দর শু। এখানে আসার পর বোধহয় আর শেভ করেনি। ফর্সা সুন্দর মুখে খোঁচা খোঁচা দাড়ি। মাথার চুল শাহরুখ খানের ধরনের, ঝাঁকড়া ঘন। কপালের পুরোটাই ঢাকা পড়েছে চুলে। বেশ লম্বা সে। কাছাকাছি এলে গা থেকে ভেসে এসে পুরুষালী পারফিউমের গন্ধ। এখন গন্ধটা পেল মায়া। এই গন্ধে শরীরের অনেক ভিতরে কিরকম যেন একটা কাঁপন টের পেল। এরকম কাঁপন আজকের আগে কখনো লাগেনি তার। মায়া কোনো রকম বলল, চা আনছি। রান্নাঘরের দিকে পা বাড়ালে। লিলি বলল, মায়া শোনো।
মায়া দাঁড়ালো, কিন্তু নীলুর দিকে তাকালো না। চায়ের দরকার নেই। এবার নীলুর দিকে তাকালো মায়া। রাগ করারও দরকার নেই। বললাম তো আনছি। রাগ করিনি। তাহলে? সত্যি বলছি, চায়ের দরকার নেই। দরকার না থাকলে চাইলেন কেন? নীলু নির্মল মুখ করে হাসলো। আমি আসলে তোমার সঙ্গে ভাব করবার জন্য চা চেয়েছি। মায়া ভ্রু কুঁচকালো। ভাব করবার জন্য? হ্যাঁ। আমার সম্পর্কে আপনি জানেন? জানবো না কেন? সব জানি। কি জানেন বলুন তো? তুমি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাও। এখানকার কলেজ থেকে বিএ পাশ করেছো। না, বিএ পর্যন্ত পড়েছি। ওই তো পরীক্ষা দাওনি আর কি। বিএ পাশ করনি। হ্যাঁ। ভাব করার জন্য বিএ পাশ করতে হয় না। এই প্রথম মায়ের মুখে একটুখানি হাসি দেখা গেল। ওইটুকু হাসিতে কি যে ভালো দেখালো মেয়েটিকে! উঠোনে পড়ে থাকা নিমের ছায়ার উপর যেন কোত্থেকে এসে পড়ল এক টুকরো দুর্দান্ত আলো। মায়া বলল, আপনি চাইলেই যে আমি আপনার সঙ্গে ভাব করব এটা মনে হচ্ছে কেন? নীলু হাসল। তোমার মুখ দেখে মনে হয়েছে। তোমার মুখ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো। মানুষের মুখ কবিতার মতো হয়? হয়। শুনবে? শোনাতে চান? চাই। শুনি তাহলে। মুখখানি যেন তার মতো, মুখখানি তবু কার মতো? মায়ের সঙ্গে সঙ্গে বিষণ্ণ হয়ে গেল। নিম গাছের মাথার উপর স্থির হয়ে থাকা আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি সুন্দর আবৃত্তি করেন। তোমার ভালো লাগে? ভালো লাগে কিনা তা জানি না। মন অন্যরকম হয়ে যায়। তাহলে ভাব করছো না কেন? নীলুর চোখের দিকে তাকিয়ে মায়া বলল। নীলু সঙ্গে সঙ্গে বলল, যাক বাবা, ভাবের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? আমি কি তোমাকে বিয়ে করতে চাইছি নাকি? তোমার যে বিয়ে হয়ে গেছে তো আমি জানি। জানেন? ভাইজান আপনাকে বলেছে? জানি। তোমার ভাইজান আমাকে বলেছে। শুধু বিয়ের কথা না, সব কথাই বলেছে। আর কি বলেছে? তুমি জানো আর কি বলতে পারে? বুঝেছি। মায়া একটা দীর্ঘশ্বাস ফেললো। মায়ের দিকে একটু ঝুঁকে এলো নীলু। এই, তোমার বর দেখতে কেমন? খুব হ্যান্ডসাম? শাহরুখ খান টাইপ? মায়া কথা বলল না। মন খারাপ করা ভঙ্গিতে বলল, চলে যাই। নীলু বলল, আচ্ছা বরের কথা বাদ দাও। তোমার কথা, আমার কথা শোনো। মায়া তবু নীলুর দিকে তাকালো না। উঠোনের দিকে তাকিয়ে রইল। নীলু বলল, তুমি হচ্ছ রবীন্দ্রনাথের গানের মতো, জীবনানন্দের কবিতার মতো। যে কোমল বিষণ্ণতা তোমাকে ঘিরে রাখে, তুমি ওটুকুই সুন্দর। এটা কার কবিতার লাইন আমি জানি না, হঠাৎ মনে এলো, বলে ফেললাম। বলতে খুব ভালো লাগলো। মুহূর্তের জন্য চোখ তুলে নীলুর দিকে তাকালো মায়া। সেই ফাঁকে নীলুর চোখে, মায়ার চোখে জল ভরে গেছে। কিছু একটা বলবে সে। তার আগেই মাও দৌড়ে নিজের ঘরে চলে গেল। তারপরও কিছুক্ষণ উঠোনে দাঁড়িয়ে রইল নীলু। মনে মনে বলল, আমি চাই মেয়েটিকে প্রাণবন্ত করতে। হয়ে যায় উল্টো। বদরুল ফোন করেছিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে রাজু আর নীলু যাচ্ছে তাদের রুমের দিকে। শুকতারা রাজুকে বলল, আম্মা আপনারে ডাকছে ভাইজান। সঙ্গে কেলানো হাসি। রাজু বলল, নীলু তুই যা, মার সঙ্গে কথা বলে আসি। নীলু বলল, না। কেন? খালাম্মু হয়তো কোনো পারিবারিক কথা বলবেন। সেখানে আমার না থাকাই ভালো। আমি বরং পুকুর ঘাটের দিকে যাই। চাঁদ আর একটু প্রখর হয়েছে আজ। চাঁদের আলোয় পুকুর পাড়ে বসে থাকি। একা একা বসে থাকবি? তো ভয় পাবি না? কিসের ভয়? ভূতের? ভূতের? হ্যাঁ। গাছপালা ঘেরা বিশাল বাড়ি। ভূত দু চারটা থাকতেই পারে। আমার সঙ্গে দেখা করতে আসবে? কে? ওই দু চারটা ভূত? এক আধটা আসতে পারে। আসলে খুব ভালো হয়। বলিস কি? হ্যাঁ। জীবনে কখনো ভূত দেখিনি। তোদের বাড়ি যদি সেই জিনিসের সঙ্গে দেখা হয় তাহলে ষোলকলা পূর্ণ। তাহলে পুকুর ঘাটে যা। আমি যাই মার সঙ্গে কথা বলতে। রাজু মায়ের ঘরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে বদরুলের ফোনের কথা বললেন না। মায়ের ঘরে টেলিভিশন চলছে। রাজুকে কথাটা বলেই টেলিভিশন মিউট করে দিলেন মা। তিনি বসে আছেন পালঙ্কে।
পিঠের তলা দুটো বালিশ উঁচু করে রাখা। রাজু বসলো তার পায়ের কাছে। কি বলল? আমাদের খোঁজ খবর নিল, তোর কথা জিজ্ঞেস করলো। বললাম বাড়িতেই আছিস। নীলুর কথাও বলেছি। মায়ের সঙ্গে কথা বলতে চায়নি, চেয়েছে। মায়া ওর ফোনও ধরে না, কথাও বলে না। কি যে যন্ত্রণায় পড়েছি মেয়েটিকে নিয়ে। এটা আসলে সমস্যা হয়ে গেছে। বদরুলের সঙ্গে মায়ের বিয়েটাই ঠিক হয়নি। বয়সের ব্যবধানটা মাথায় রাখা উচিত ছিল। ভুল যে আমার হয়েছে এটা আমি জানি। আমি এবার কি করব বল? কি করবে মানে? তোর বাবা মারা যাওয়ার পর মায়াকে নিয়ে আমি একটু বেশি দিশেহারা হয়ে গিয়েছিলাম। কোনো কারণ ছিল না। অবশ্যই কারণ ছিল। অনাথ এতিম মেয়ে। যতই নিজেদের পরিচয় আমরা বড় করে থাকি, পাত্রপক্ষ তো আর মেনে নিত না। বদরুলের আত্মীয় বলে মেনে নিয়েছে। ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব মায়ের বিয়েটা দিয়ে ফেলি, দায়িত্ব শেষ করি। রাজু গম্ভীর গলায় বলল, দায়িত্ব শেষ করতে গিয়ে সর্বনাশ করে ফেললে। মা কঠিন গলায় বললেন, কোনো সর্বনাশ করিনি। তুমি যদি মনে কর সর্বনাশ করনি তাহলে করনি। আমি বদরুলকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব মায়াকে ইতালিতে নিয়ে যেতে। তাতে লাভ? স্বামী সংসারে গেলে সব ঠিক হয়ে যাবে। এরকম কত ঘটনা ঘটে। কত মেয়ে প্রথম প্রথম মেনে নিতে পারে না স্বামীকে, তারপর আস্তে ধীরে সব ঠিক হয়ে যায়। রাজু ম্লান গলায় বলল, মায়ের ক্ষেত্রেও যদি ঠিক হয় তাহলে ভালো। এরপর একটু থেমে বলল, মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? মামি মামা মারা যাওয়ার পর এই যে মায়াকে তুমি তোমার মেয়ে হিসেবে বড় করলে, মায়ের জন্য ভালোবাসাটা কেমন তোমার? মা একটু থতমত খেলেন। রাজুর দিকে তাকিয়ে বললেন, তোর কি মনে হয়? আমি আসলে তোমার মুখ থেকে জবাবটা শুনতে চাই। নিজের পেটে ধরা মেয়েকে যেমন ভালোবাসতাম আমি, মায়াকেও তেমন ভালোবাসি। মায়া এই বাড়ি থেকে চলে গেলে তুমি তাহলে কেমন করে থাকবে? কষ্ট হবে বাবা, খুব কষ্ট হবে। তারপরে থাকতে হবে। সব মেয়ে কোনো না কোনো দিন বাবা মার সংসার ছেড়ে চলে যায়। এটাই সংসারের নিয়ম। মা বাবাকে বুকের পাথর বেঁধে থাকতে হয়। কিন্তু মায়া চলে যাবে বহুদূরে এক দেশে। ২-৪ বছর পর হয়তো একবার দেশে ফিরবে। ওর বিয়েটা যদি দেশে থাকা কোনো পাত্রের সঙ্গে হতো, তাহলে ইচ্ছা করলেই যখন তখন তুমি তাকে দেখতে পারতে।